আইনের যেই সেকশনটা সবসময় আপনাকে মনে রাখতে হবে, এমসিকিউ বলেন, ভাইবা বলেন, বাস্তব প্র্যাকটিসেও বলেন, তিন ধারাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। আমরা প্রথমেই বলছি যে এই তামাদি আইনের মূল উদ্দেশ্যটা হচ্ছে একটা সময়সীমা নির্ধারণ করে দেওয়া। যেমন আপনি সকাল 12টায় বা সকাল 10টার দিকে একটা অনুষ্ঠান রাখছেন, এখন কেউ যদি 11টায় আসে, 1 ঘন্টা পরে আসে, তো কি হবে? তার কোনো লাভ হবে না। তো আপনি যেহেতু একটা টাইম ফ্রেম দিয়ে দিয়েছেন, তো ওই টাইম ফ্রেমে যদি মানুষ না আসে তাইলে আপনি করবেনটা কি? তো সেটাই বলে তামাদি আইনের তিন ধারা। এই যে আমি অনুচ্ছেদে এত লম্বা লম্বা সময়সীমা দিয়েছি 149টা, কেউ যদি এই সময়ের মধ্যে না আসে তাহলে তার দায়ের করা যে কোনো মামলা, যে কোনো আপিল, যে কোনো দরখাস্ত বিচারক বা আদালত অবশ্যই অবশ্যই বাধ্যতামূলকভাবে সেটা খারিজ করে দিবেন। তাহলে এখানে দেখেন, মুখস্থ করার কিছুই নেই। আপনি আমাকে যে সময় দিচ্ছেন ওই সময়ের মধ্যে যদি আমি না আসতে পারি, আমি আপনার সাথে কোনো চুক্তি করতে পারবো না, কথা বলতে পারবো না। যেমন আপনি একজন এমপি, মিনিস্টার বা প্রধানমন্ত্রীর সাথে যদি শিডিউল পান, শিডিউল মোতাবেক যদি আপনি না যান, আপনি পরে গেলে আপনাকে শিডিউলটা দিবে না। তো সেম তিন ধারা ওই কথাটাই বলে যে আপনাকে আমরা যে সময় দিয়েছিলাম ওই সময়ের মধ্যে মোকদ্দমা করবেন, আপিল করবেন, দরখাস্ত দায়ের করবেন। যদি না করতে পারেন, তিন ধারার কারণে আপনারটা আমরা শুনবো না, এটা ডিসমিস হয়ে যাবে। আইনে বলতেছে যে শেল বি ডিসমিস, অবশ্যই অবশ্যই খারিজ হবে। তাহলে এখানে মুখস্থ করার চাইতে দেখেন যে বুঝার জিনিসটা হচ্ছে মেন। তাহলে যদি আমরা নির্দিষ্ট সময়ের পরে আসি, আমার যে কোনো মামলা হোক, যে কোনো আপিল হোক, যে কোনো দরখাস্ত হোক, ওইটা আদালত অবশ্যই খারিজ করবে। এটা হচ্ছে জেনারেল নিয়ম। এটার মধ্যে মাঝে মধ্যে এমসিকিউতে কিছু আপনার সমস্যামূলক প্রশ্ন থাকে যে বিবাদী যদি আপত্তি না করে তাইলে আদালত কি করবে। বলতে পারে যে ডিফেন্ডেন্ট যদি এই যে তামাদের বিষয়টা সে কি করে, যদি ডিফেন্সে যদি না নেয়, তো তখন সে কি করবে। তো এখানে বলতেছে যে তামাদির 3 নম্বর সেকশনটা আইনগত বাধ্যবাধকতা। এখানে বাদী বিবাদীর কোনো অধিকার বা প্রশ্ন বলে কিছুই আসে যায় না। তাই বিবাদী আপত্তি করুক বা না করুক ওইটা কোনো বিষয় না, ওইটা কোনো দেখারই বিষয় না। বাদীর সাথে চুক্তি করুক তাতেও আমাদের কিছু যায় আসে না, কারণ এই বাধ্যবাধকতা আইনগত বাধ্যবাধকতা। তো এই জন্য বাদী আপত্তি করুক, বিবাদী আপত্তি করুক, চুক্তি করুক, তাতে আইনের কিছু আসে যাবে না, মামলা খারিজ হবেই হবে। আর যে এই জিনিসটা আমরা বললাম যে তামাদির যে বিষয়টা, এটা মাঝে মধ্যে আপনার এমসিকিউটা দিতে পারে যে তামাদি আইনের তিন ধারাটা পালন করা কার জন্য বাধ্যতামূলক, বাদীর জন্য, বিবাদীর জন্য, বিচারকের জন্য, উপরের কোনোটিই না। প্রশ্নের ধরনটা আপনি একবার চিন্তা করেন যে তামাদি আইনের তিন ধারা কার জন্য বাধ্যতামূলক, বাদীর জন্য, বিবাদীর জন্য, না বিচারকের জন্য, না উপরের কোনোটিই না। নর্মালি আপনি যেটা দিবেন যে বাদীর জন্য, কিন্তু কথা হচ্ছে যে না, তিন ধারা বলে যে এটা হচ্ছে বিচারকের দায়িত্ব, আদালতের জন্য বাধ্যতামূলক, ম্যান্ডাটরি। আদালত এটা দেখবে, এটা কারো অধিকার না, এটা হচ্ছে আইনের একটা নিয়ম। যেমন সূর্য উঠলে সকাল হবে, সূর্য যদি অস্ত যায় সন্ধ্যা হবে। এই রকম হচ্ছে তামাদি আইনের তিন ধারা। আশা করি মূল সারমর্মটা আপনারা বুঝতে পারছেন যে তামাদি আইনের তিন ধারা দেখার দায়িত্ব হচ্ছে আদালতের, বিচারকের। বাদী বা বিবাদীর এই বিষয় কিছু করার নাই। যদি এক্সপায়ার হয়ে যায় মামলা খারিজ হবেই হবে। আদালতের যেহেতু এটা ম্যান্ডেটরি, তাই আদালত কোনো ডিসক্রিশনারি বা ইনহেরেন্ট ক্ষমতা প্রয়োগ করতে পারে না। মাঝে মধ্যে দেখবেন যে এমসিকিউর অপশন থাকবে যে তাইলে সিপিসির মধ্যে আমরা একটা শব্দ পাবো আদালতের ইনহেরেন্ট ক্ষমতা বলে একটা ক্ষমতা আছে, ওই ক্ষমতায় তিন ধারা এটা মওকুফ করা যাবে কিনা। কথা হচ্ছে যে না, সম্ভব না। তাহলে নর্মালি যে কোনো বাংলাদেশের যে আইন, এই আইনে একটা আদালতকে বা বিচারককে নর্মালি তিন প্রকারের ক্ষমতা দেওয়া আছে। একটা হচ্ছে ম্যান্ডেটরি, যেটা বলছে সেটাই তাকে করতে হবে, তার কিছু করার নাই। যেমন আমরা যখন পেনাল কোডে যাব, পেনাল কোডে 303 ধারা বলে একটা ধারা আছে, সেখানে দেখবেন যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি যদি দ্বিতীয়বার মার্ডারের আসামি হয় তাহলে বাধ্যতামূলকভাবে তার শাস্তিটা মৃত্যুদণ্ড। এখানে বিচারকের কিচ্ছু করার নাই, মামলা প্রমাণ হইলে বিচারক বাধ্য এটা মৃত্যুদণ্ডই দিতে হবে, কারণ আইন তাকে বাধ্য করতেছে, তার কিচ্ছু করার নাই। তো এটা হচ্ছে ম্যান্ডেটরি, বাধ্যতামূলক, তাকে সেটা শুনতেই হবে। তিন ধারাটাও একই রকম। আবার কিছু আছে ডিসক্রিশনারি, বিচারকের উপর নির্ভর করে। যেমন ধরেন যে 302 ধারাতে মৃত্যুদণ্ড, সেখানে অপশন দেওয়া আছে চাইলে যাবজ্জীবনও দিতে পারে। এখন বিচারকের ডিসক্রিশনের উপর নির্ভর করে, চাইলে সে মৃত্যুদণ্ড, চাইলে যাবজ্জীবন দিতে পারে। আরেক প্রকার যেটা আছে সেটারে বলে যে ডাইরেক্টরি, মানে আইনের মধ্যে তাকে বলে দেয় যে এইভাবে এইভাবে, অথবা আপনার যেটা ভালো মন চায় আপনি সেটা করেন। কিছু একটা অপশন দেওয়ার পর পেনাল কোডে যখন আপনি যাবেন, বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে উপস্থিতির উপর ভিত্তি করে
বিচারক যেটা ভালো মনে করে, তাৎক্ষণিক অবস্থার উপর ভিত্তি করে যেটা ভালো মনে করে ওইটা সে রায় দিবে। তাহলে এই 3 প্রকারেরই হচ্ছে ক্ষমতা, যেটা একটু মনে রাখার চেষ্টা করবেন, তাইলে 7টা সাবজেক্ট বুঝতে আপনার জন্য সুবিধা হবে। যে একটা ম্যান্ডাটরি, যেটা আদালত মানতে বাধ্য, একটা ডিসক্রিশনারি, যেটা আদালতের উপর নির্ভর করে, একটা হচ্ছে ডাইরেক্টরি, আদালতকে বলে দেয় আপনি এইভাবে করেন, তবে অবস্থার কারণে বিচারক সিদ্ধান্ত চেঞ্জ করতে পারে। তো এই 3 নাম্বারটা আমরা এতগুলো বা এতক্ষণ সময় নষ্ট করার মেইন কারণ হচ্ছে এখান থেকে নর্মালি সরাসরি প্রশ্ন হয় না, প্রশ্ন হয় বিশ্লেষণ ধর্মী। তো এই জন্যই আমরা জিনিসগুলা বললাম, আশা করি আপনার কাজে আসবে। এখন আপনি যদি বার কাউন্সিলে পাশ করতে চান, আপনার প্রথাগত পদ্ধতির বাইরে গিয়ে পড়তে হবে। এই যে এতক্ষণ আপনি বললেন যে 3 ধারার মামলা খারিজ হবে, এখন ধরেন যে আপনি বিবাদীর আইনজীবী হিসাবে দেখলেন যে মামলাটা তামাদিতে খারিজ হওয়ার কথা, বিচারক গ্রহণ করে বসে আছে। আপনি দেখলেন যে বিবাদীর আইনজীবী হিসাবে তামাদি আইনের 3 ধারায় মামলাটা খারিজ হওয়ার কথা, কিন্তু বিচারক এটা গ্রহণ করে বসে আছে, খারিজ সে করতেছে না। তাই আপনি করবেনটা কি? তো যখন আমরা সিপিসি পড়বো, সেখানে আমাদের সিপিসির আদেশ হচ্ছে 7, রুল নাম্বার 11 একই সাথে পড়ে নেবেন, তাইলে আপনি সিপিসির পড়াটাও আপনার একসাথে হয়ে যাবে। তখন আপনি একটা দরখাস্ত ফরওয়ার্ড করতে পারেন যে আমাদের আদেশ 7 অনুযায়ী, বিধি 11 অনুযায়ী মামলাটা আপনি খারিজ করেন, যেহেতু এটা তামাদিতে বাড়িত। এখন আপনি একটা দরখাস্ত দিলেন, বিচারকের কাছে একটা অ্যাপ্লিকেশন দিলেন। এখন অ্যাপ্লিকেশনটা যে আপনি দিলেন, দেওয়ার পরে বিচারকের কাছে 2টা পন্থা আছে, সে আপনারটা গ্রহণ করে শুনানি করে খারিজ করে দিতে পারে, অথবা আপনার দরখাস্তটাই সে খারিজ করে দিতে পারে যে না, আপনারটা আমি নিলাম না। তো ধরেন যে আপনি এই তামাদি আইনের 3 ধারার অধীনে মামলাটা খারিজ করার জন্য দরখাস্ত দিচ্ছেন, আর বিচারক আপনার দরখাস্তই খারিজ করে দিছে। তার মানে বাদী পক্ষে মামলাটা গেল। এখন আপনি বিবাদীর আইনজীবী হিসাবে আপনার প্রতিকারটা কি? তো বিবাদীর আইনজীবী হিসাবে আপনি তখন ওই বিচারকের আদেশের বিরুদ্ধে আপনি একটা রিভিশন দায়ের করতে পারবেন হায়ার ফোরামে। মানে সহকারী জজ হইলে আপনি তখন যে জেলা জজের কাছে একটা রিভিশন দায়ের করতে পারবেন। এটা কিন্তু একটা এমসিকিউ, যে তামাদি আইনের 3 ধারা অনুযায়ী যদি আপনি মামলা খারিজ করার অ্যাপ্লিকেশন দেন, বিচারক যদি সেটা রিজেক্ট করে, তাহলে বিবাদীর আইনজীবী হিসাবে আপনার কি প্রতিকার? এই যে ছোট জিনিসটা, এটা যখন আপনি হাইকোর্টেও পরীক্ষা দিতে যাবেন, আপনারা 10 লাইনের একটা ঘটনা বর্ণনা করে দিয়ে বলবে যে এখন আপনি কি করবেন, মুসাবিদা করেন। তাহলে আপনি এখন থেকে শিখে গেলেন যে আপনি যখন তামাদি আইনের 3 ধারা অনুযায়ী অ্যাপ্লিকেশন দিবেন, বিচারক খারিজ করবে, আপনার জন্য রিভিশন, তখন আপনি রিভিশনের একটা ড্রাফট তৈরি করবেন, আপনি হাইকোর্টেও পাস। এর চেয়ে বেশি কিছু কিন্তু না। এখন ধরলাম যে আমরা বিচারক সাহেব কি করলো, আপনার দরখাস্তটা গ্রহণ করলো, গ্রহণ করে শুনানি করে মামলাটা খারিজ করে দিল তামাদি আইনের 3 ধারার কারণে। অথবা আপনি দরখাস্ত করেন নাই, যেহেতু 3 ধারা বিচারকের উপর বাধ্যতামূলক ছিল, বিচারক কি করছে, আদেশ 7, রুল 11 অনুযায়ী মামলাটা খারিজ করে দিল। তো আপনি যদি এখন বাদী পক্ষের আইনজীবী হন, আপনি করবেন কি? আগেরটা তো আমরা দেখছি বিবাদীর আইনজীবী কি করবে। এখন বাদী, আপনি মামলা দায়ের করছিলেন, বিচারক 3 ধারার কারণে খারিজ করে দিছে। তো এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে নর্মালি যদি আদেশ 7, রুল 11 অনুযায়ী কোনো কিছু খারিজ করা হয়, ওইটারে আমরা সিপিসিতে যখন যাব তখন পড়বো যে এটা একটা ডিক্রির অন্তর্ভুক্ত। আর আমাদের সিপিসি বলে যে প্রতিটা ডিক্রি হচ্ছে আপিলযোগ্য, তাহলে প্রতিটা ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়। এই যে একটা শব্দ পড়লেন, সিপিসির একটা সেকশন আপনার পড়া কিন্তু শেষ। তাহলে 96 ধারা বলে যে প্রতিটা অরিজিনাল ডিক্রির বিরুদ্ধে আপিল চলে। তাহলে আপনি এখন করবেন কি, আপনি আপিল দায়ের করবেন, ঝামেলা কিন্তু আপনার শেষ। কিন্তু এই যে অর্ডার 7, রুল 11 যখন আমরা পড়তে যাব, এখানে 4টা কারণ আছে যেই কারণে মামলা খারিজ করা যেতে পারে। একটা হচ্ছে আপনার মামলাতে যদি মামলার কারণ না থাকে, কজ অফ অ্যাকশন না থাকে। এখন আপনি বলবেন যে ভাই কজ অফ অ্যাকশন জিনিসটা কি? ধরেন যে আজকে হচ্ছে 1 তারিখ ডিসেম্বরের, তো আমার 2 তারিখে আপনারে টাকা দেওয়ার কথা, ডিসেম্বরের 2 তারিখে আপনাকে 2 লাখ টাকা দেওয়ার কথা, আমি টাকা দিচ্ছি না, 2 তারিখ পর্যন্ত ডেট আছে। এখন আজকে যদি আপনি মামলা দায়ের করতে যান, এই মামলাতে কজ অফ অ্যাকশন নাই, আইনগতভাবে আপনার কোনো প্রতিকার নাই। কারণ কালকে 2 তারিখে না দিলেই আপনার কি হবে, কজ অফ অ্যাকশন অ্যারাইজ হবে, মামলার কারণ উদ্ভব ঘটবে। এখন আজকে যদি আপনি মামলা দায়ের করতে যান, আমরা বলবো যে মামলাতে কজ অফ অ্যাকশন নাই, মামলাটা নেওয়া যাবে না। অথবা ধরেন যে একজন ব্যক্তি মারা গেছে, তার ছেলে মেয়ে 2 জন আছে, এখন তার চাচা উত্তরাধিকারী সূত্রে মামলা করছে যে সে ভাতিজার সম্পত্তি থেকে সম্পত্তি পাবে। তো আইন বলবে যে আপনার কজ অফ অ্যাকশন নাই, মানে আপনি মামলা করার মতো আপনার কোনো লোকাল স্ট্যান্ডাই নেই। এইরকম যদি হয়, তাহলে আমরা
এই যে ওয়ার্ডার 7 রুল 11-এর মধ্যে 4টা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে মামলাতে কজ অফ অ্যাকশন থাকতে হবে, নাইলে মামলা খারিজ হবে। 2 নম্বর বলে যে আপনি যে কোনো দেওয়ানি মামলা করলে কত টাকার মামলা করতেছেন এর ভ্যালুয়েশন আপনাকে ঠিক করতে হবে। ধরেন আপনি একটা দখল উদ্ধার মামলা করবেন 20 লাখ টাকার সম্পত্তি, আপনি কোর্ট ফি কম দেওয়ার জন্য ভ্যালুয়েশন দেখাইছেন 10 লাখ, আদালত বলল যে না, এটারে আপনি প্রপারলি ভ্যালুয়েশন করেন, যদি আপনি না করেন খারিজ হবে। এখন আপনি ভ্যালুয়েশন তো 20 লাখ করছেন, কোর্ট ফি 10 লাখের উপরে দিয়েছেন, বাকি 10 লাখের উপর কোর্ট ফি দেন নাই, তো বিচারক তারপরে বলবে যে না, আপনি কোর্ট ফি জমা করেন, নাইলে মামলা খারিজ হবে। আর 4 নম্বরে আছে যেটা, যদি মামলাটা কোনো আইন দ্বারা বাড়িত হয়, যেমন আমরা এই যে তামাদি আইনের 3 ধারা মামলাটা বাড়িত হচ্ছে, তো নর্মালি এই 4টা কারণ, যদি আমরা তামাদি আইন পড়তেছি কিন্তু আপনি ওই সিপিসিটাও একসাথে পড়ে ফেললেন, তো এইভাবে যদি আপনি একসাথে পড়তে পারেন দেখবেন যে আইনটা পড়তে আপনার ভালো লাগবে, কারণ আপনি টোটাল একটা প্যাকেজ জানতে পারলেন যে তামাদির পরে যদি কোনো দরখাস্ত নেয় বিচারকের দায়িত্ব ওইটা রিজেক্ট করে দেওয়া, যদি না করে বিবাদীর আইনজীবী হিসাবে আপনি অ্যাপ্লিকেশন দিতে পারেন, শুনানির পরে যদি আপনারটা গ্রহণ করা হয় তাইলে তো মামলা খারিজ হইল, আর যদি আপনারই দরখাস্ত সে বাতিল করে আপনি রিভিশন করতে পারবেন, আর যদি আপনারটা খারিজ করে দেয় বাদীর আইনজীবী হিসাবে আপনি আপিল দায়ের করতে পারবেন, কারণ প্রতিটা ডিক্রি হচ্ছে আপিলযোগ্য। তো এই যে 96 ধারা আমাদের সিপিসিতে বলে যে প্রতিটা অরিজিনাল ডিক্রির বিরুদ্ধে আপিল চলে। আর অর্ডার 7 রুল 11-এর 4টা কারণ আছে, এই 4টা কারণ আপনি মুখস্থ করে নিলেন যে মামলাতে কজ অফ অ্যাকশন লাগবে, অথবা যে সুড ভ্যালুটা প্রপারলি করতে হবে, ওই ভ্যালুয়েশন অনুযায়ী কোর্ট ফি দিতে হবে, অথবা কোনো আইন দ্বারা যদি মামলাটা যদি বাড়িত হয় তাহলে খারিজ হবে। তাহলে এই প্রতিটা শব্দই আপনার কিন্তু মুখস্থ করতে হবে একদম, এখানে কোনো প্রকার লেকিং থাকা যাবে না। এই কয়টা শব্দ মুখস্থ করতে পারলে আপনি লিখিত পরীক্ষার জন্য কিন্তু তৈরি হয়ে গেলেন। লিখিত পরীক্ষাতে কিছুই না, আপনারা ওইটাই বলতে পারে যে অর্ডার 7 রুল 11 অনুযায়ী কি করা হয় একটু বিস্তারিত লেখেন, একটা ঘটনা বর্ণনা করে দিল, যা আপনি আপনার মতামতটা দেন, বিচারক ঠিক করলো কিনা। তাহলে আমরা তামাদি আইনের 3 ধারার সর্বশেষ লাইন হচ্ছে, একটা জিনিস মনে রাখবেন স্পষ্টভাবে, যেটা মনে রাখবেন যে দেওয়ানি মূল মামলা যেগুলা, কোনগুলা দেওয়ানি মূল মামলা আমরা আগামী ক্লাসে দেখব। 1 থেকে নিয়ে 149টা আমরা দেওয়ানি মূল মামলা পাবো। আর একটা হচ্ছে কেউ যখন কোনো মামলা জিতে ডিক্রি পায়, ওই ডিক্রিটা কার্যকর করার যে দরখাস্ত, এটাকে বলে যে জারির দরখাস্ত। এই দুইটা বাদ দিয়ে এই দুইটার মধ্যে বাকি অন্য যতগুলো আছে সেগুলোর ক্ষেত্রে অন্য ধারায় আমরা আগামীতে পড়বো, 5 ধারার অধীনে বিচারক মামলাটা গ্রহণ করতে পারে। কিন্তু যদি দেওয়ানি মূল মামলা হয় অথবা ডিক্রি জারি দরখাস্ত হয়, আর যদি তামাদির সময়ের পরে আসে, তাইলে বিচারক কোনোভাবেই এটা সময় বৃদ্ধি করতে পারবে না, তাকে খারিজ করতেই হবে। তাহলে আপনি এই যে এতক্ষণ আমরা 3 ধারাটা পড়লাম, টোটাল আপনি পোস্টমর্টম করলেন। এখন আপনি বার কাউন্সিলে গত 5 বছরে অলরেডি আমরা গ্রুপের মধ্যে গত সম্ভবত 5 বছরের প্রশ্নপত্র সমাধান দেওয়া আছে, নাইলে আরেকবার আমরা ফরওয়ার্ড করে দিব। তামাদি এনে 3 নাম্বার থেকে যত প্রকার প্রশ্ন আসুক দেখবেন যে আপনি পারতেছেন। এইভাবে আপনি একটু দেখার চেষ্টা করবেন, তাইলে পরীক্ষা কঠিন কিছুই না। নর্মালি কথাটা হচ্ছে আপনি পড়েন না বলেই পরীক্ষা কঠিন মনে হয়, কঠিনের কিছুই না, যদি আপনি জাস্ট একটু মূল থিমটা ধরতে পারেন। তো এটাতে আশা করি আমরা 3 ধারা সম্পর্কে একদম ক্লিয়ার হইলাম। 3 ধারা সম্পর্কে আমাদের আর কোনো প্রকার ঝামেলা থাকার কথা না, তারপরে যদি থাকে ক্লাসের শেষে অবশ্যই প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আসি আমরা 4 ধারা। 4 ধারার যাওয়ার আগে একটা জিনিস মনে করবেন যে পাওনা টাকা আদায়ের তামাদি হচ্ছে 3 বছর, বা দখল উদ্ধারের তামাদি 12 বছর। এখন আপনি প্রথম বছর যাবেন না শেষ বছর যাবেন, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। কোনো বিচারক কোনো আদালত আপনারা বলতে পারে না যে আপনি শেষ দিনে কেন আসলেন। ধরেন যে আপনি 11 বছর 9 মাস একদম 29 তারিখে গেলেন, তো বিচারক এই কথা আপনারা বলতে পারবে না যে আপনি এতদিন ঘুমায় থেকে শেষ দিনে কেন আসলেন, কারণ আপনারে আইনে অধিকার দিছে, প্রথম দিন গেলেও যে অধিকার থাকবে, একদম শেষ দিন গেলেও সেই অধিকার থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে অনেক সময় ক্যালকুলেশন করতে শেষ দিন দেখা যায় শুক্রবার, শনিবার, আদালত বন্ধ থাকে, তো তখন আপনি করবেনটা কি? তো এইটা সমাধান করার জন্য 4 ধারা, যে তামাদি গণনার মধ্যে আপনি যখন দেখলেন যে শেষ দিন আমার শুক্রবার পড়তেছে, আদালত তো বন্ধ, শনিবার আদালত বন্ধ, তো আমি রবিবারে যখন যাব অলরেডি আমার মামলা তামাদিতে বাড়িতে হবে। তো 4 ধারা তখন আপনারে প্রোটেকশন দিয়ে বলতেছে তামাদি গণনার যদি শেষ দিন যদি ছুটি থাকে,
আদালত বন্ধ থাকে, ইংরেজিতে বলতেছে যে কোর্ট ক্লোজ থাকে, তাহলে পরবর্তী যেই দিন আদালত খুলবে সেটা 1 মাস পরে খুলুক, যেমন করোনার সময় 2 মাস 3 মাসও বন্ধ ছিল, আর 10 বছর পরে খুলুক, পরবর্তী যেই ওয়ার্কিং ডেটা আসবে ওই দিনে যদি আপনি মামলাটা, আপিলটা, দরখাস্তটা দেন, তাহলে 4 ধারার কারণে আমরা ধরে নিব যে আপনি আপনার মামলাটা, আপিলটা, দরখাস্তটা তামাদির সময়ের মধ্যে দায়ের করছেন, এটা খারিজযোগ্য না, এটা বিচারক গ্রহণ করতে বাধ্য থাকবে, বিবাদী কোনো আপত্তি তুলতে পারবে না। তাহলে 4 ধারাটা হচ্ছে শেষ দিনে যদি আদালত বন্ধ থাকে, পরবর্তী যেই দিন খুলবে, এখন যেই দিন খুলুক আমাদের দেখার বিষয় না কবে খুললো। আর যেটা হচ্ছে যে একটা অনেক পুরাতন আদালতের রায় আছে, সেটা হচ্ছে যদি আদালত তো আপনার খোলা আছে, কিন্তু ধরেন যে আপনি যেই আদালতে মামলাটা দায়ের করবেন ওই বিচারক সাহেব ছুটিতে আছে, ট্রান্সফার হয়েছে, ওই আদালতে কেউ দায়িত্বে নাই, এরকমও তো হইতে পারে যে আদালত খোলা আছে কিন্তু বিচারক ছুটিতে আছেন। তো মাঝে মধ্যে এরকম লিখিততে এমসিকিউ আসে, গতবারও সম্ভবত ছিল। তো পুরাতন একটা পাকিস্তান আমলের আদালতের রায় হচ্ছে যেই আদালতে আপনি মামলাটা দায়ের করবেন ওই বিচারক সাহেব যদি ছুটিতে থাকে, তার মানে ওই আদালতটা আপনার জন্য ওই দিন বন্ধ। তাহলে যদি বিচারক ছুটিতে থাকে, বাই ডিফল্ট আমরা ধরে নিব যে ওই দিন আদালত আপনার বন্ধ। তো এই হচ্ছে 4 ধারার আমাদের মূল জিনিস। আর 4 ধারা যদি আপনি ইন ডিটেইলে আরো বুঝতে চান, এখানে আদালত বলতে একটা জিনিস মনে রাখবেন, আদালত বলতে এই যে বড় বড় সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিল্ডিং এগুলা না, আদালত হচ্ছে একটা অথরিটির নাম। যেমন মোবাইল কোর্ট পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, তো সে গাড়ি দিয়ে ঘুরে, তো এই জন্য আমরা বলি যে ভ্রাম্যমাণ আদালত। তো আদালত মানে কোনো নির্দিষ্ট স্থান না, কোনো জায়গা না, আদালত হচ্ছে একটা অথরিটির নাম, অথরিটি যেখানেই দাঁড়াবে ওইখানেই বিচার হবে। এখন সরকার এটা সুবিধার জন্য একটা জায়গা নির্ধারণ করে দিছে যে হ্যাঁ এটা হাইকোর্ট, এটা সুপ্রিম কোর্ট, এটা সাবঅর্ডিনেট কোর্ট। তাহলে আদালত বলতে আমাদের চোখের মধ্যে যে একটা ওই যে আদালতের ছবি ভাসে, এটা কিন্তু আদালত না। আদালত হচ্ছে একটা অথরিটির নাম, যেটাকে আমরা দেখতে পাই না, যেটা আমাদের ইনটেনজিবল, যেটা আমরা স্পষ্ট করতে পাই না, জাস্ট অনুভব করতে পারি। এটা জাস্ট একটু মনে রাখবেন। কারণ অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনার আদালত খোলা আছে, এখন সেই দিন হরতাল, বিচারকরা মামলা নিচ্ছে না, তো আদালত তো খোলা। আপনি যদি ফিজিক্যাল আদালত চিন্তা করেন, আদালত তো খোলা, কিন্তু আপনার মামলা নিচ্ছে না, তার মানে কি অথরিটি মামলা নিচ্ছে না, অথরিটি ক্লোজ। সেই জন্য 4 দ্বারা বুঝতে গেলে এটা একটু ভালো করে বুঝবেন যে আদালত মানে কোনো প্রতিষ্ঠান না, আদালত মানে কোনো বিল্ডিং না, আদালত হচ্ছে একটা অথরিটির নাম, অথরিটি না থাকলে ওই দিন ওই আদালত বন্ধ। এটাই হচ্ছে আমাদের 4 দ্বারা থেকে আমরা দুটো জিনিস মনে রাখবো, বিচারক ছুটিতে থাকলে আদালত বন্ধ, আর শেষ দিনে আদালত বন্ধ থাকলে পরবর্তী যেই দিন খুলবে ওই দিন যদি আমরা আপিল, দরখাস্ত, মামলা দায়ের করি, তাহলে এটা ইন টাইম করেছি বলে যথেষ্ট হবে, এটা খারিজ হবে না, বিবাদী আপত্তি তুলতে পারবে না। এরপরে চলে আসি আমরা, আমরা এতক্ষণ তো বেসিক নিয়মটা পড়লাম, তো এতটুকু পড়ার পরে মনে হচ্ছে যে খুবই কঠিন, খুবই কঠোর জিনিস। তো 5 ধারা বলতেছে যেহেতু মানুষ, মানুষের জন্য আইন, তো মানুষের সুবিধা অসুবিধা থাকতে পারে, তো এই জন্য কেউ যদি সময়ের পরে আসে কিছু ক্ষেত্রে তার জন্য কনসিডারেশন হইতে পারে। তো ওইটাকে আমরা বলি যে সময় বৃদ্ধি করা, বিলম্ব মকুব করা, উপযুক্ত কারণ, কন্ডোনেশন অফ ডিলে, 4-5টার নামে অবহিত করা হয়। তাইলে আমরা তামাদি আইনের 5 ধারাটা আপনার বাস্তব জীবনে আপনি প্রতিদিন আদালতে পাবেন, প্রতিদিন আপনি 5 ধারার দরখাস্ত আপনাকে দিতে হয়, কারণ আপনি সময়ের পরে আপিল করতে আসছেন, দরখাস্ত করতে আসছেন। তাহলে এই কয়টা নাম আগে মুখস্থ করবেন, যে সময় বৃদ্ধি, বিলম্ব মকুব, উপযুক্ত কারণ, কন্ডোনেশন অফ ডিলে, সাফিসিয়েন্ট কজ, এরকম অসংখ্য নামে অবহিত করা হয়। এইখানে এই 5 নাম্বার ধারাটা আমরা আমাদের মতো করে আমাদের কোর্সগুলোতে যেটা পড়াই, যে এখানে দেখবেন যে আপনি বাস্তবে পড়তে গেলে 5টা জিনিসের কথা বলা আছে। তো আমরা 3 ধারা শেষের দিকে আপনাকে বলছি যে স্পষ্ট করে মনে রাখবেন, দেওয়ানি মূল মামলা আর ডিক্রি জারি ছাড়া বাংলাদেশের আদালতে যত দরখাস্ত ফরওয়ার্ড করা যায়, দরখাস্ত পুট আপ করা যায়, সকল জায়গায় 5 ধারা চলে, মানে আপনি সময় বৃদ্ধির আবেদন করতে পারেন। তাইলে 5 ধারায় সময় বৃদ্ধি করা যাবে না কোন দুইটার ক্ষেত্রে, একটা হচ্ছে দেওয়ানি মূল মামলা আর একটা হচ্ছে ডিক্রি জারি। তাহলে দেওয়ানি মূল মামলা আর ডিক্রি জারি ছাড়া আইনের জগতে যত দরখাস্ত চলে সব জায়গায় 5 ধারার ব্যবহার আপনি করতে পারবেন, কিন্তু এই দুইটাতে সম্ভব না, কারণ এটা ম্যান্ডেটরি, এটা পালন করতে বাধ্য, মামলা খারিজ হবেই। তাহলে 5 ধারা আপনি 5টা মনে না রাখে যদি এই দুইটাই মনে রাখেন, এমসিকিউ যেভাবে আসুক আপনি তো জানেন যে এই দুটা থাকলে আমার খারিজ হবে, বাকিগুলোতে আমি সময় বৃদ্ধি করতে পারবো। এখন সেটা আপনার আপিল হোক, রিভিউ হোক, রিভিশন হোক, লিভ টু আপিল হোক, এনি আদার কাইন্ড অফ অ্যাপ্লিকেশন হোক, তাতে কিছু আসে যায় না।
তারপর আপনার যদি মনে রাখার দরকার চায় তাইলে আপনি মনে রাখবেন যে আপিলে আপনি আবেদন করতে পারবেন, লিভ টু আপিলে করতে পারবেন, রিভিশনে করতে পারবেন, রিভিউতে করতে পারবেন, এবং অন্য যে কোনো দরখাস্তের ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, এই 5 ধারার অ্যাপ্লিকেশনটা দিতে পারবেন। তো এইটা হচ্ছে আমাদের 5 ধারার মূল জিনিস। তাহলে 5 ধারা আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে সময় বৃদ্ধি করতে পারি। পারবো না কিসের জন্য? শুধু দুইটা ক্ষেত্রে আমরা পারবো না, দেওয়ানি মূল মামলা এবং ডিক্রি জারি, এই দুটা ছাড়া বাকি সকল ক্ষেত্রে সময় বৃদ্ধি করা সম্ভব। এখন এই সম্ভাবনার ক্ষেত্রে এখন আসবে যে আপনি বিচারকের কাছে তাহলে কি বলবেন যে আপনি কেন সময়ের পরে আসছেন। তো এটার ক্ষেত্রে বলে যে দুইটা জিনিস, একটা হচ্ছে যে আপনি উপযুক্ত কারণ তাকে দেখাইতে হবে। এমন না যে আপনার মন চায় নাই, আপনি বিয়ে খাইতে গেছেন, জন্মদিন পালন করছেন, এগুলাতে চলবে না। আপনি একটা উপযুক্ত কারণ দেখাবেন আর আপনার কারণ শুনে বিচারক সন্তুষ্ট হবে। তাহলে 5 ধারায় যদি আমরা সময় বৃদ্ধি করতে চাই, আমাদেরকে উপযুক্ত একটা কারণ বিচারকের সামনে ওই দরখাস্ততে অ্যাপ্লিকেশনে লিখতে হবে, আর আপনার কথাটা বিচারকের বিশ্বাস হইতে হবে যে আসলে ঠিক। এখন কেমন হইতে পারে? যেমন ধরেন যে আপনি কি করছেন, দুর্ঘটনা কবলিত হইছেন, আপনি হসপিটালে ছিলেন 3 মাস, আপনার আপিলের সময়সীমা ছিল 60 দিন, তো 30 দিন অলরেডি এক্সপায়ার হয়ে গেছে। তো আপনি যদি ওই যে হসপিটালে ছিলেন তার যাবতীয় পেপার সহ যদি অ্যাপ্লিকেশনটা করেন, তো বিচারক চিন্তা করবে যে না, এটা একটা উপযুক্ত কারণ। অথবা বাদী বিবাদী বা আইনজীবী যার মাধ্যমে মামলা পরিচালনা হইতো, কোনো একজন মারা গেছে, নথি পাওয়া যাচ্ছিল না, একটা উপযুক্ত কারণ হইতে পারে। অথবা আপনি বিদেশে চলে গেছেন, আসতে পারেন নাই, যেমন করোনার সময় বিমান চলাচল বন্ধ ছিল, কিছু করার নাই। অথবা আইনজীবী ক্যালকুলেশনে ভুল করছে, কতদিনের মধ্যে মামলা দায়ের করতে হবে, তো এইগুলো একটা উপযুক্ত কারণ হইতে পারে। মাঝে মধ্যে এমসিকিউর অপশনে থাকে যে 5 ধারার অ্যাপ্লিকেশন দেওয়ার ক্ষেত্রে নিচের কোনটা উপযুক্ত কারণ। তো সেখানে দেখবেন যে লেখা আছে আপনার জন্মদিন পালন, আপনার বিবাহ উৎসব, ওই সব কিছু না। তার মানে আপনার মানুষের জীবনে যেগুলো দুঃখের কারণ, সেগুলো 5 ধারার কারণ হইতে পারে। এখন হবে কি হবে না এটা বিচারক নির্ধারণ করবে, কারণ আপনার কথাটা তাকে তো সন্তুষ্ট হইতে হবে। এখন আপনি অ্যাক্সিডেন্ট করছেন, ভালো কথা, একদিন আপনার থাকলে হসপিটালে ছিলেন, আপনি গেছেন 10 দিন পরে, তো বিচারক তো বলবে ঠিক আছে আপনি অ্যাক্সিডেন্ট করছেন, ভালো কথা, একদিনে রিলিজ পাইছেন, 2 দিন বাসায় থেকে তৃতীয় চতুর্থ দিন আসতে পারতেন, আপনি 10 দিন পরে আসছেন, আমি বাড়াইলাম না, কিছু করার নাই। তো এই জন্য 5 ধারার যে প্রতিকার, এইটা বিচারকের ডিসক্রিশনারি পাওয়ার, আর 3 ধারাটা ছিল বিচারকের জন্য ম্যান্ডাটরি। এটা জাস্ট মনে রাখবেন। তাহলে আপনি যখনই তামাদি আইনটা পড়বেন, এখন থেকে 3 ধারা, 4 ধারা আর 5 ধারা, এটা হচ্ছে কম্বাইন্ড প্যাকেজ। এটা একসাথে পড়ে আপনাদের টোটালটা বুঝতে হবে। শুধু 3 ধারা পড়েও বুঝবেন না, শুধু 5 ধারা পড়েও বুঝবেন না। এখন এই আধা ঘন্টার ক্লাসটা যদি আমরা এখন 1 মিনিটে করি, 3 নাম্বার ধারার মূল কাহিনীটা হচ্ছে তামাদি দোষে মামলা খারিজ হবে, আর 5 নাম্বার হচ্ছে খারিজের মধ্যে আমরা কিছু কিছু জিনিসের সময় বাড়াইতে পারবো। দেওয়ানি মূল মামলা আর ডিক্রি জারি ছাড়া যত দরখাস্ত আছে সব জায়গায় সময় বাড়ানো সম্ভব। আর শেষ দিনে যদি আদালত বন্ধ থাকে, 4 ধারা বলে যে পরের যেই দিন আদালতটা খুলবে আপনি ওই দিন মামলা দায়ের করবেন। তাহলে আপনি যখন রিভিশন দিবেন তখন কিন্তু আপনার 3 মিনিট মাত্র পড়াশোনা, কিন্তু আমরা এটা বোঝার জন্য প্রায় আমাদের আধা ঘন্টা চলে গেল এই 3টা সেকশনের উপর। তো এই 3টা সেকশনের উপরে আপনি 2 ঘন্টাও ক্লাস নেওয়া কিন্তু সম্ভব। তো যেহেতু আমাদের প্রথম ক্লাস, তো ওই জন্য আমরা একটু ডিটেইলে বলার চেষ্টা করলাম। তো যেহেতু আমাদের সিলেক্টিভ পড়াশোনা, আমরা কিন্তু টোটাল 100% 7টা সাবজেক্ট পড়া আপনার পক্ষে সম্ভব না, টোটাল 6 মাসের কোর্স। তো আপনার দায়িত্ব হচ্ছে বার কাউন্সিল পাস করবেন। তো আপনি এই যে আমাদের 7টা বিষয়বস্তু নিয়ে আমাদের যে কোর্সটা, আশা করি যদি আপনি আমরা যতটুকু পড়াচ্ছি এইটুকু যদি নিজের মধ্যে নিতে পারেন, আপনি বার কাউন্সিল